হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বা কোন ঘটনার ভিতর দিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বা মুসলিম লীগ প্রতিষ্ঠার যে বিভিন্ন পর্যায়গুলো কি ছিল এ সম্পর্কে সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে, এবং আলোচনার শেষে এর যে অ্যান্সার শিট নোটস সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3, প্রশ্ন হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বা পর্যায়গুলো কি ছিল। এটি কিন্তু 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট 2025-এর সাজেশন অনুযায়ী। তো দেখো, মুসলিম লীগ একটা রাজনৈতিক দল, মুসলিমদের জন্যই এই দলটা তৈরি হয়, এমনটাই দাবি ছিল মুসলিম লীগের, যে সমগ্র মুসলিম জাতির প্রতিনিধি হিসেবে এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বা হয়েছিল। কিন্তু সেই সময় আরো তো অনেক রাজনৈতিক দল ছিল, যেমন কংগ্রেসের কথা বলি, জাতীয় কংগ্রেসও কিন্তু কোনো একদিন হঠাৎ করে তৈরি হয়নি। তার পিছনে অনেক কিছু পর্যায় রয়েছে, অনেকগুলো ঘটনা রয়েছে, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন বৈঠক এর ভিতর দিয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে যেমন বিভিন্ন ব্যক্তির হাত ছিল, যেমন এর প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে, কিন্তু তার পিছনে আরো অনেকে ছিল, যেমন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা যায়, অ্যানি বেসান্তের কথা বলা যায়, এবং আরো একাধিক ব্যক্তি রয়েছে। ঠিক সেই রকম মুসলিম লীগ কিন্তু কোনো একার প্রতিষ্ঠিত নয় বা কোনো একদিন হঠাৎ করে তৈরি হয়নি। বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে পর্যায়ক্রমে এই মুসলিম লীগের জন্ম লাভ হয়। দেখো, মুসলিম সমাজের কথা বলতে হবে। মুসলিম সমাজের যিনি ত্রাণকর্তা, কে রয়েছেন? ত্রাণকর্তা রয়েছেন মেয়েদের ক্ষেত্রে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং পুরুষের মধ্যে রয়েছে সৈয়দ আহমেদ খাঁ। উত্তরপ্রদেশের এই সৈয়দ আহমেদ খাঁ, তিনি ব্রিটিশ সরকারের রাজস্ব বিভাগে চাকরি করতেন এবং পাশ্চাত্য শিক্ষার আলোকে তিনি আলোকপ্রাপ্ত হন, এবং তিনি বুঝতে পারেন যে মুসলিম সমাজের মধ্যে নানা রকম গোড়ামি রয়েছে, ধর্মীয় কুসংস্কার রয়েছে, সেগুলোকে সংস্কার করতে হবে। বা তালাক প্রথা একটা অভিশাপের মতো রয়েছে মুসলিম সমাজে, এগুলোকে নিবারণ করতে হবে। তাই তিনি এগুলোর উপরে জোর দেন, এগুলোকে সংস্কার করার উপরে জোর দেন, এবং পাশাপাশি তিনি ইংরেজি শিক্ষা গ্রহণের কথা বলেন মুসলিমদেরকে বলেন যে হিন্দুরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে অনেক দূর এগিয়ে গেছে, সরকারি চাকরি বাকরি সমস্ত কিছু তাদের আধিপত্য রয়েছে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা লাভ করার জন্য। কিন্তু মুসলিমরা এই পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা লাভ না করে তারা অনেকটা পিছিয়ে পড়ছে। এই জন্য মুসলিম সমাজের অগ্রগতি বা উন্নতির জন্য আগে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে হবে। রামমোহন বিদ্যাসাগরকে আমরা যেমনটা দেখি হিন্দু সমাজে একজন ত্রাণকর্তা হিসেবে, সংস্কারক হিসেবে, মুসলিম সমাজের প্রথম এই সংস্কারক ছিলেন কিন্তু সৈয়দ আহমেদ খান। তিনি মুসলিমদের জন্য আলিগড় বিশ্ববিদ্যালয়, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মোহামেডান এডুকেশন সোসাইটি এরকম একাধিক পদক্ষেপ নিয়ে যান, ইংলিশ ট্রান্সলেট অ্যাসোসিয়েশন বা সোসাইটি অনেক কিছু তৈরি করে দিয়ে যান। পরবর্তীকালে তার মৃত্যুর পর 1898 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার দুই প্রধান অনুগামী, একজন ছিলেন নবাব ভিকার উল মুলক, আরেকজন ছিলেন মহসিন উল মুলক। এই মহসিন উল মুলক এবং ভিকার উল মুলকের নেতৃত্বে বা এনারা এবং আরো কিছু আলিগড় কলেজের কিছু গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, এরা লখনৌতে 1901 সালে লখনৌতে একটা ঘরোয়া বৈঠকে মিলিত হন। কেন মিলিত হন না, তারা উপলব্ধি করেন যে মুসলিম সমাজের অগ্রগতির জন্য, উন্নতির জন্য, তাদের সমস্ত কিছু ডেভেলপমেন্টের জন্য তাদের একটা নির্দিষ্ট পদ্ধতির প্রয়োজন, একটা নির্দিষ্ট সংগঠনের প্রয়োজন, একটা নির্দিষ্ট কর্মপদ্ধতির প্রয়োজন। তারা এই ঘরোয়া বৈঠকে লখনৌতে 1901 সালে মিলিত হন। যদিও পরবর্তীকালে এই বৈঠক কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি। এরপরে আসছি, দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য কয়েকটা সাল তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম বললাম 1901-এর লখনৌ ঘরোয়া বৈঠক। এরপরে যেটা জানা যায় যে 1903 সালে সাহারানপুরে মুসলিমদের জন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। এছাড়া 1903 সালে যদি আমরা পার্টিকুলার দেখি যে 1903 সালের জুলাই মাসে
এই নবাব ভিকার উল মুলক তিনি পাইওনিয়ার পত্রিকার যে সম্পাদক তার কাছে একটা পত্র লেখেন। সেই পত্রে তিনি বলেন মুসলিম সমাজের অগ্রগতির জন্য আমাদেরকে অবিলম্বে একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন রয়েছে। তাই এই 1901 সাল, এই গেল 1903 সালের কথা বললাম। এছাড়া এর পরে আসছি 1906 সাল। 1906 সালে অনেকগুলো ঘটনা ঘটে। 1906 সালের 16 অক্টোবর, 1906 সালের 16 সেপ্টেম্বর, 1906 সালের 1 অক্টোবর এবং 1906 সালের 30 ডিসেম্বর। এই 3টি তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল মুসলিম লীগ গঠনের জন্য। তারিখটা ভালো করে জেনে নাও। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1907-এর 30 ডিসেম্বর। তার আগে 1906-এরই 1 অক্টোবর সিমলা দৌত্য হয়। আমরা আসবো সিমলা দৌত্য সম্পর্কে। তার আগে 1906-এর 16 অক্টোবর লখনৌতে পুনরায় সমস্ত মুসলিম প্রতিনিধি বর্গ একটা ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে একটা রাজনৈতিক দল গঠনের কথা তারা চিন্তা করে এবং কংক্রিট সিদ্ধান্ত নেয়। এরপর এই মুসলিম প্রতিনিধি বর্গ প্রায় 38 জনের একটা প্রতিনিধি বর্গ এবং তাদের প্রধান ছিলেন আগা খা, এনার নেতৃত্বে মুসলিম প্রতিনিধিরা সেই সময় ভারতের বড়লাট লর্ড মিন্টো, যিনি সেই সময় সিমলাতে ছিলেন, মানালি সিমলা, সেই সিমলাতে ছিলেন গ্রীষ্মকালীন আবাসে। সেই সিমলাতে গিয়ে বড়লাট মিন্টোর সাথে দেখা করেন আগা খার নেতৃত্বে 38 জন মুসলিম প্রতিনিধি বর্গের একটি দল। কিন্তু এইখানে কয়েকটা কথা বলে রাখতে হবে। যখন দেখা করতে যান সিমলাতে, তখন এই বড়লাট লর্ড মিন্টোর যে কার্যনির্বাহক যে সমিতি রয়েছে তার একজন সদস্য, তার সদস্য হচ্ছে ইবেটসন। ইবেটসন এই বড়লাটেরই আইন সচিব ডানলপ স্মিথকে বলেছিলেন যে এই যে শিক্ষিত মুসলিমরা সম্রাট মানে বড়লাটের সাথে দেখা করতে এসেছেন, এই শিক্ষিত মুসলিমরাই হলেন ভারতের একটা রক্ষণশীল অংশ। এখন এই অংশকে, এই শিক্ষিত মুসলিম রক্ষণশীল অংশকে যদি আমরা কংগ্রেসের দিকে ঠেলে দিই তাহলে কি হবে? তাহলে ভারতে ব্রিটিশ শাসনের সর্বনাশ হবে। কেন সর্বনাশ হবে? কারণ জাতীয় কংগ্রেসের সাথে যদি এই শিক্ষিত রক্ষণশীল মুসলিমরা অংশগ্রহণ করে তাহলে জাতীয় কংগ্রেসের আন্দোলন জোরদার হবে, স্বাধীনতা আন্দোলন জোরদার হবে, স্বাধীনতা আসন্ন হয়ে উঠবে, তখন ব্রিটিশ শাসনের অস্তিত্ব বিপন্ন হবে। তাহলে আমাদের উচিত কি হবে? এদেরকে কংগ্রেসের দিকে ঠেলে না দিয়ে এদেরকে আলাদা কোনো কংগ্রেসের মতোই, কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে আলাদা একটা সাম্প্রদায়িক দল এদেরকে তৈরি করে দেওয়া উচিত, যাতে করে জাতীয় আন্দোলন দ্বিখণ্ডিত হয়, স্বাধীনতা আন্দোলন যাতে কমজোরি হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে এবং ব্রিটিশরা বহাল তবিয়াতে দেশ শাসন করতে পারে। তা এই রকম একটা আলোচনা করছেন এবং এই দুই ব্যক্তি ইবেটসন এবং ডানলপ স্মিথ, যারা বড়লাটের একেবারে পার্শ্বচর বলা যায়, তাদের অনুরোধে বড়লাট মিন্টো তিনি এই আগা খা এবং তার প্রতিনিধি বর্গের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। এছাড়া এই সময় বাংলাদেশের যে ছোট লাট বা গভর্নর, যার নাম রয়েছে ন্যান্স লট হেয়ার, তিনিও বড়লাটকে অনুরোধ করেছিলেন আগা খার এই প্রতিনিধি বর্গের সাথে সাক্ষাৎ করতে। যদিও শেষ পর্যন্ত সাক্ষাৎ হয় বড়লাটের সাথে আগা খা ও তার প্রতিনিধিদের, এবং সেখানে এই আগা খা একটা ডেপুটেশন তুলে দেন বড়লাট মিন্টোর কাছে। ডেপুটেশন মানে বিভিন্ন দাবি দাবা আদায়। মুসলিমদের অগ্রগতির জন্য বিভিন্ন রাজনৈতিক দাবি দাওয়া বা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আগা খা তুলে দেন লর্ড মিন্টোর কাছে, বড়লাটের হাতে। এবং লর্ড মিন্টোর সাথে এই ভারতে একটা রাজনৈতিক দল, শুধুমাত্র মুসলিমদের জন্য একটা স্বতন্ত্র রাজনৈতিক দল তৈরি করারও প্রস্তাব দেওয়া হয়। বিষয়টা খুব গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। 1 অক্টোবর 1906, যাকে বলা হচ্ছে সিমলা ডেপুটেশন বা সিমলা দৌত্য। দেখো, সিমলা দৌত্য করার আগে 1 অক্টোবর 1906, তার মাত্র কিছুদিন আগে 16 সেপ্টেম্বর তারা কিন্তু ঘরোয়া বৈঠকে মিলিত হয়েছিলেন, রাজনৈতিক দল তারা তৈরি করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে তারা 1 অক্টোবর সিমলাতে গিয়ে লর্ড মিন্টোর সাথে দেখা করেন এবং তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন, একটা সবুজ সিগন্যাল তারা পান।
এরপর মুসলিম লীগ গঠিত হচ্ছে ঢাকায়। এই 1906-এরই 1 অক্টোবর সিমলা দৌত্যের পরে ডিসেম্বরের 30 তারিখে গিয়ে 1906 ডিসেম্বরের 30শে ডিসেম্বর ঢাকায় মোহামেডান শিক্ষা সম্মেলন, যে মোহামেডান শিক্ষা সম্মেলন সৈয়দ আহমেদ খান তৈরি করে দিয়ে গিয়েছিলেন আলিগড় আন্দোলনের ভিতর দিয়ে, সেই মোহামেডান শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এবং সেই জনসভায় সেখানে যে নবাব ছিলেন ভিকার উল মুলক, তার সভাপতিত্বে এখানে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন প্রথম সভাপতি আগা খা, এবং ভিকার উল মুলক ও মহসিন উল মুলক ছিলেন যুগ্ম সম্পাদক। তাহলে 1906-এর 30শে ডিসেম্বর ঢাকায় মোহামেডান শিক্ষা সম্মেলনে মুসলিম লীগ প্রতিষ্ঠা করছেন ভিকার উল মুলকের সভাপতিত্বে, নবাব ভিকার উল মুলকের সভাপতিত্বে। এবং সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি হচ্ছেন প্রথম সভাপতি আগা খা, এবং সহ সম্পাদক হচ্ছেন, মানে দুজন যুগ্ম সম্পাদক হচ্ছেন ভিকার উল মুলক এবং মহসিন উল মুলক। এই ছিল বিভিন্ন ঘটনা যেগুলো পরপর ঘটে এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠা যদি সংক্ষিপ্ত আকারে বলি বা একটু স্মরণে করি, তাহলে কি দাঁড়ায়? সৈয়দ আহমেদ খানের মৃত্যুর পর 1898 তার দুই প্রধান সহকারী নবাব ভিকার উল মুলক ও মহসিন উল মুলক মুসলিমদের অগ্রগতির জন্য একটা রাজনৈতিক সংস্থা তৈরি করার জন্য 1901 সালে লখনৌতে ঘরোয়া বৈঠকে মিলিত হচ্ছে। বিষয়টা ফলপ্রসূ হচ্ছে না। 1903 সালে সাহারানপুরে মুসলিমদের আরেকটি প্রতিষ্ঠান বা একটা সংগঠন তৈরি হয় বলে জানা যায়, এবং 1906 সালে গিয়ে 16ই সেপ্টেম্বর লখনৌতে আবার পুনরায় একটা ঘরোয়া বৈঠক হচ্ছে, এবং সেখানে একটা রাজনৈতিক দল গঠনের দাবি উঠছে মুসলিমদের মধ্যে, একটা রাজনৈতিক দল আমাদেরকে দরকার। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে 1 অক্টোবর 1906 সিমলাতে গিয়ে বড়লাট মিন্টোর কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হচ্ছে আগা খার নেতৃত্বে সিমলা দৌত্য। সিমলা দৌত্যের পর অক্টোবরের পর ডিসেম্বর মাসে গিয়ে ঢাকায় মোহামেডান শিক্ষা সম্মেলনে আগা খার সভাপতিত্বে, সেখানে নবাব ভিকার উল মুলকের সভাপতিত্বে তৈরি হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ, যার প্রথম সভাপতি আগা খা। এইভাবে বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে তৈরি হচ্ছে মুসলিম লীগ। আমাদেরকে কিন্তু এই পর্যায়টা দেখাতে হবে যে কোন পর্যায়ে বা কোন পটভূমিতে এটা তৈরি হচ্ছে মুসলিম লীগ। এখন মুসলিম লীগ তো তৈরি হয়ে গেল, এর ফলে কি হলো? এর ফল হয়েছিল ভারতের পক্ষে মারাত্মক। মুসলিম লীগ প্রতিষ্ঠার ভিতর দিয়ে যে সাম্প্রদায়িক রাজনীতির জন্ম দেওয়া হয়, যে ভেদ নীতির জন্ম দেওয়া হয়, যে বিচ্ছিন্নতাবাদের জন্ম দেওয়া হয়, তার ভিতর দিয়ে ভারতের যে স্বাধীনতা আন্দোলন, তাতে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়। এই গভীর ক্ষতের ফলে ভারত 1947 সালে দুভাগে ভাগ হয়ে যায়, ভারত দ্বিখণ্ডিত হয়, ভারত ব্যবচ্ছেদ হয়। তাহলে বলা যায় যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই ভারত কিন্তু ব্যবচ্ছেদ হয়েছিল। কারণ 1930-এর দশকে গিয়ে মুসলিম লীগের একটাই রাজনৈতিক লক্ষ্য ছিল, ভারতকে ভাগ করতে হবে, মুসলিমদের জন্য পাকিস্তান তৈরি করতে হবে। তো এইরকম টেন্ডেন্সি ছিল। তো এই ভারতে যে দ্বিজাতি তত্ত্বের জন্ম, সেটা দিয়েছিলেন সৈয়দ আহমেদ খান। হিন্দু মুসলমান দুটো আলাদা জাতি, কেউ একে অপরের সাথে মিলবে না, মিশবে না। তিনি যদিও প্রথমে বলেছিলেন যে কাজী নজরুলের মতো যে হিন্দু মুসলিম হচ্ছে একই মায়ের দুই সন্তান, দুই চক্ষু, একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু পরবর্তীকালে তার রাজনৈতিক উদ্দেশ্য কিছুটা পরিবর্তন ঘটে সৈয়দ আহমেদ খানের। তখন তিনি বলেন হিন্দু মুসলমান আলাদা জাতি, এবং মুসলিমদের অগ্রগতির জন্য তিনি একাধিক পদক্ষেপ নিয়ে গেছিলেন। তিনি ভারতের প্রথম দ্বিজাতি তত্ত্ব, সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িক ভেদ নীতি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। পরে সেই সাম্প্রদায়িক ভেদ নীতিকে মুসলিম লীগের ভিতর দিয়ে চূড়ান্ত আকার বা একটা কঠিন রূপ তুলে ধরেন আলী জিন্নাহ। তা এই হলো মুসলিম লীগের প্রতিষ্ঠার মোটামুটি ইতিহাস। মুসলিম লীগ প্রতিষ্ঠার ভিতর দিয়ে প্রমাণ হয় যে ভারতে আর একটা জাতি নেই, এখানে আলাদা দুটো জাতি রয়েছে, হিন্দু এবং মুসলমান, এবং তারা কখনোই এক হতে পারেন না। এটা কিন্তু এবি রাজপুত বলছেন এই মুসলিম লীগ প্রতিষ্ঠার পরে। তাই এই ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস। কিছুটা বেসিক ধারণা আশা করি দিতে পেরেছি।
এই যে নোটস রয়েছে 10 নম্বরের, সেই নোটস নিয়ে এবার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। মুসলিম লীগ গঠনের পূর্বে বিভিন্ন ঘটনাসমূহ আলোচনা করো, বা মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। মার্কস 10। সিমলা দৌত্যের 1906 খ্রিস্টাব্দ 1 অক্টোবর সাফল্য ভারতীয় মুসলমান নেতাদের নিজ সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য পৃথক একটি সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে উৎসাহিত করেছিল। এরই পরিণতি হিসাবে 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর ঢাকার নবাব সলিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগের জন্ম হয়, তবে এটি ছিল এক দীর্ঘ প্রক্রিয়ার ফসল। প্যারা করে দেখো, সৈয়দ আহমেদের মৃত্যু 1898 এর পর তার অন্যতম দুই ঘনিষ্ঠ অনুগামী ভিকার উল মুলক ও মহসিন উল মুলক এবং অন্যান্য নেতৃবৃন্দ মুসলিম স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে একটি পৃথক রাজনৈতিক সংস্থা গঠনের কথা চিন্তা করেন। এই উদ্দেশ্যে 1901 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তারা লখনৌতে এক ঘরোয়া বৈঠকে মিলিত হয়। তবে তাদের এই প্রথম প্রয়াস বিশেষ ফলপ্রসূ হয়নি। 1903 খ্রিস্টাব্দের জুলাই মাসে সাহারানপুরে একটি মুসলিম প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল বলে জানা যায়। তবে ওই বছরের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো অক্টোবর মাসে পাইওনিয়ার পত্রিকার সম্পাদককে লেখা নবাব ভিকার উল মুলকের একটি পত্র। ওই পত্রে নবাব বলেন, সংখ্যালঘু হিসেবে ভারতীয় মুসলিমদের নিজস্ব চাহিদাগুলি সরকারের কাছে উপস্থাপন করার জন্য কতগুলি উপায় অবশ্যই বার করতে হবে। এইভাবে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে মুসলিম সমাজ আরও এক ধাপ এগিয়ে যায়। প্যারা করে দেখো, সিমলা দৌত্যের প্রাককালে মুসলিম নেতৃবৃন্দ লখনৌতে এক বৈঠকে মিলিত হয় 16 সেপ্টেম্বর 1906। নিজ সম্প্রদায়ের জন্য একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠার ব্যাপারে গভীরভাবে আলোচনা করেন। পরে 1 অক্টোবর সিমলা দৌত্যে মুসলিম প্রতিনিধিবর্গ বিষয়টি গুরুত্ব সহকারে লর্ড মিন্টোর কাছে উপস্থাপন করেন। এই দৌত্য প্রসঙ্গে আগা খাঁ তার আত্মজীবনীতে লিখেছেন, সিমলা বৈঠকে যোগদানকারী মুসলিম নেতারা এ বিষয়ে একমত হয়েছিলেন যে একটি স্বতন্ত্র সংগঠন ও সুনির্দিষ্ট কর্মপন্থার ওপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। অবশেষে 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর নবাব ভিকার উল মুলকের সভাপতিত্বে প্রায় 8000 প্রতিনিধির উপস্থিতিতে ঢাকায় মোহামেডান শিক্ষা সম্মেলনে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আগা খাঁ লীগের প্রথম সভাপতি এবং মহসিন উল মুলক ও ভিকার উল মুলক যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়ে গেল এই পর্যন্ত। এরপরে দেখো একটা মূল্যায়নের উপরে একটা প্যারা দেওয়া হয়েছে। মুসলিম লীগ ভারতে যে দ্বিজাতি তত্ত্বের জন্ম দেয় তা ঐক্যবদ্ধ ভারতকে চিরদিনের মতো দ্বিখণ্ডিত করে দেয়। মুসলিম লীগ ঘোষণা করেছিল ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে সামাজিক মিত্রতা সম্ভব, কিন্তু রাজনৈতিক মিত্রতা কখনোই সম্ভব নয়। মুসলিম লীগ প্রতিষ্ঠার পরে A.B. রাজপুত বলেন, এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করে দেয় যে ভারত আর একটি জাতি নয়, তাকে আর তা করাও যাবে না। মুসলিম লীগের প্রতিষ্ঠা ভারতে যে সাম্প্রদায়িক ভেদনীতি ও বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছিল তাতে ভারতীয় জাতীয় স্বাধীনতা আন্দোলনের পথে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। 1906 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠা ভারতীয় রাজনীতিতে তথা ভারত ইতিহাসে যে সাম্প্রদায়িক রাজনীতির জন্ম দিয়েছিল তার বিস্ময় পরিণতি হিসেবে 1947 সালে ভারত ব্যবচ্ছেদ ঘটে। পরিশেষে বলা যায়, আলিগড় আন্দোলনের উত্তরসূরিরা দীর্ঘদিন ধরে ভারতের বুকে যেভাবে বিচ্ছিন্নতাবাদ ও ব্রিটিশের প্রতি চরম আনুগত্যের প্রবণতা দেখিয়ে আসছিল, মুসলিম লীগের প্রতিষ্ঠায় তার চরম প্রকাশ ঘটে। পার্সিভাল গ্রিফিথসের মতে মুসলিম লীগ প্রতিষ্ঠার অন্য প্রভাব যাই থাকুক না কেন, মুসলমানদের স্বার্থ হিন্দুদের চেয়ে সম্পূর্ণ আলাদা, এই বিশ্বাস স্বীকৃতি পেয়েছিল। এই ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা, তার পটভূমি বা তার পর্যায়গুলি কি ছিল তার উপরে 10 নম্বরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।